2030 বিশ্বকাপ 64টি দেশ নিয়ে আয়োজন করা হবে এবং 2030 বিশ্বকাপের আয়োজক দেশ 6টি। 3 কন্টিনেন্টের 6টা দেশ আয়োজন করবে 2030 বিশ্বকাপ। লাতিন আমেরিকা থেকে আর্জেন্টিনা, ইউরুগুয়ে, প্যারাগুয়ে এবং ইউরোপ থেকে স্পেন, পর্তুগাল এবং আফ্রিকা থেকে হচ্ছে মরক্কো। এই 6টা দেশ কোয়ালিফাই করবে। এখন আমার কথা হচ্ছে কেপ ভার্দে বাংলাদেশের থেকে জনসংখ্যার দিক দিয়ে অনেক পিছিয়ে এবং বাংলাদেশ থেকে তুলনামূলকভাবে অনেক ছোট একটা দেশ। এই কেপ ভার্দে যদি বাংলাদেশের থেকে ছোট একটা দেশ হয়ে বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে এবং তাদের প্রথম বিশ্বকাপে এসেই রাউন্ড অফ 32 খেলতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের তো জনসংখ্যা প্রায় 20 কোটি। আমরা যখন আনন্দে মাতি, আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে আমরা আনন্দে মাতি, পর্তুগাল নিয়ে আনন্দে মাতি, সেখানে আমাদের নিজেদের দেশ নিয়ে বা নিজের দেশ নিয়ে আনন্দে মাতার কথা, কিন্তু সেখানে আমরা কেন শুধু আর্জেন্টিনা, ব্রাজিল নিয়ে আনন্দে মাতি? কারণ আমাদের দেশ বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারছে না বা বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না। এখানে দায়টা কার? গত বছর ঠিক এমন দিনেই ফিফা বিশ্বকাপের যে কোয়ালিফিকেশন ছিল, সেই কোয়ালিফিকেশনের জন্য বাংলাদেশ মুখোমুখি হয়েছিল মালদ্বীপের এবং এটা ছিল প্রথম স্টেজ। এরপর ফার্স্ট লেগ, সেকেন্ড লেগ জয়ের পর বাংলাদেশ সেকেন্ড স্টেজে তারা কোয়ালিফাই করে এবং সেকেন্ড স্টেজে গিয়ে বাংলাদেশের একেবারে মিডিলে যখন বাংলাদেশের বিদায়টা প্রায় নিশ্চিত, তখন বাংলাদেশ দলের সাথে যোগ হয় হামজা চৌধুরী, তারপরের ম্যাচে সমীর সোম, ফাহমিদুল এবং জায়ান আহমেদ, অর্থাৎ 4 বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যোগ দেয়। এখন কথা হচ্ছে, যদি ফাহাদ করিম এই সিস্টেমটা আগে করতেন তাহলে আসলে সমস্যাটা কোথায় হতো? যদি ফাহাদ করিম এই সিস্টেমটা আগে করতেন তাহলে আমার মনে হয় না যে কোনো সমস্যাটা হতো। তখন বাংলাদেশ ইজিলি কোয়ালিফাই করতে পারতো থার্ড স্টেজের জন্য। এরপর বাংলাদেশ কোয়ালিফাই করতে না পারো, অ্যাটলিস্ট বলতে পারবে বাংলাদেশের সর্বোচ্চ অর্জন সেই থার্ড স্টেজ কোয়ালিফিকেশন। এখন বাংলাদেশের টিমটা মোটামুটি ব্যালেন্সড। টমাস তুলি, তার ফরমেশনটাও খুব ভালো লেগেছে আমার কাছে সান মারিনোর এগেইনস্টের ম্যাচে। এবং ইউরোপের ইউরোপের কোন একটা দলের বিপক্ষে আমাদের জয়, এটা আসলে অনেক বড় কিছু। আপনি স্কোরলাইনটা দেখলে বুঝতে পারবেন, সান মারিনো 1, বাংলাদেশ 2। সান মারিনোর মাঠে বাংলাদেশ হারিয়েছে, অর্থাৎ ইউরোপীয় কন্ডিশনে বাংলাদেশ ইউরোপীয় দলকে হারিয়েছে। এটা আমাদের জন্য একটা বিশাল পাওয়া। এইরকম গেম প্লে, এরকম টিম বন্ডিং, এইরকম লেভেলের বিল্ড আপ যদি বাংলাদেশ বজায় রাখতে পারে, তাহলে আমরা আশা করতে পারি এইবার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফিকেশনে আমাদের কোনো সমস্যা হবে না। এখন তো ওয়ার্ল্ড কাপ শেষ, কয়েকদিন পর বা কয়েক মাস পর থেকে কোয়ালিফিকেশনটা শুরু হয়ে যাবে 2030 বিশ্বকাপের জন্য। অ্যান্ড মোস্ট প্রবাবলি এশিয়া থেকে 10টা দল কোয়ালিফাই করবে। সেই 10টা দলের মধ্যে যদি বাংলাদেশ খেলতে পারে, তাহলে বাংলাদেশ লাকি একটা টিম। সর্বমোট 12টি দল ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ খেলে 2টা দল কোয়ালিফাই করবে। সো যদি কোয়ালিফাই করে তাহলে 12টা দল, এবং যদি সেই ইন্টারকন্টিনেন্টাল প্লে অফ থেকে এশিয়ার 2 দল কোয়ালিফাই করতে না পারে, তাহলে 10টা অথবা 11টা দল কোয়ালিফাই করবে। সো এই 10-11 দলের মধ্যে বাংলাদেশের থাকতে হলে প্রথমে বাংলাদেশকে সাফ নিয়ে পরিকল্পনা করতে হবে যে আমরা সাফ জিতবো। আমরা যদি সাফ জিতি, আমাদের মধ্যে একটা যে বিলিভ, আমাদের যে একটা বুস্ট আপ, সেই বুস্ট আপটা গেইন হবে এবং আমরা তখন তৈরি হব এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের জন্য। 2027 সালে এএফসি এশিয়ান কাপের মূল আসর, সেই মূল আসরের পরেই মূলত ফিফা ওয়ার্ল্ড কাপের কোয়ালিফিকেশনটা শুরু হবে এবং সেটা হচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ অ্যান্ড এএফসি এশিয়ান কাপ জয়েন্ট কোয়ালিফিকেশন। অর্থাৎ আপনার যদি কোয়ালিফাই করতে হয় তাহলে 2টার একসাথে কোয়ালিফাই করতে হবে এবং এমন ভাবে খেলতে হবে যাতে আপনি 2টাই কোয়ালিফাই করতে পারেন। এরপর যদি বাই এনি চান্স আপনি যদি ফিফা ওয়ার্ল্ড কাপ থেকে বাদ পড়ে যান বা কোয়ালিফিকেশন থেকে বাদ পড়ে যান, তখন আপনি জাস্ট কোয়ালিফাই করার চেষ্টা করবেন এএফসি এশিয়ান কাপের জন্য। সো বাংলাদেশ সামনে এখন সাফের সুযোগ। সাফটা বাংলাদেশ জিতে গেলে তখন বাংলাদেশ সামনে আরেকটা বড় সুযোগ আসবে এএফসি এশিয়ান কাপে কোয়ালিফাই করার। এবং যদি বাংলাদেশ সেখানে ভালো একটা কিছু করতে পারে বা ভালো একটা কিছু দেখাতে পারে, তাহলে আই থিঙ্ক বাংলাদেশ ওয়ার্ল্ড কাপের জন্য কোয়ালিফাই করবে। এন্ড মোস্ট প্রবাবলি 2030 বিশ্বকাপে আমরা বাংলাদেশকে ফিফা ওয়ার্ল্ড কাপে দেখতে পাবো। থ্যাংক ইউ সো মাচ।